হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 13-র ম্যাথের সেকশনটা করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, ওখানে অবশ্যই জয়েন হয়ে থাকুন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 3-এর কোশ্চেন, প্রদত্ত চিত্রে বৃত্তের কেন্দ্র ও যদি এ ও এ বি 35 ডিগ্রি হয়, মানে এইটা 35 ডিগ্রি হয় এবং সি বৃত্তের উপরে অবস্থিত যে কোনো একটি বিন্দু, তাহলে এ সি বি এর মান কত হবে? তো দেখো এখানে ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তো ও থেকে এ মানে ও এ ইকুয়ালস টু ও বি, কারণ এটা ব্যাসার্ধ। তো এখানে কিন্তু ত্রিভুজ ও এ বি এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই কোণটা মানে ও এ বি কোণ আর ও বি এ কোণ সেম হবে, মানে এটাও 35 ডিগ্রি হবে, ঠিক আছে? তো এটা যদি 35 ডিগ্রি হয় তাহলে 180 ডিগ্রি হচ্ছে তিনটে কোণের সমষ্টি। তো সেখান থেকে যদি আমি বিয়োগ করে দিই 70, মানে এই দুটো যোগ করে 70 করলাম, তো 70 বিয়োগ করলে আসলো 110 ডিগ্রি, যেটা কিনা এইটা, ঠিক আছে? 110 ডিগ্রি। তো আরেকটা আমরা নিয়ম জানি, সেটা হচ্ছে বা সূত্র বলতে পারো, যে বৃত্তের ওপরে বৃত্তচাপ, মানে এখানে হচ্ছে বৃত্তচাপ এ বি বৃত্তচাপ। তো এই বৃত্তচাপের ওপরে বৃত্তস্থ কোণ, মানে বৃত্তস্থ কোণ মানে এইটা, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তো এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে এ ও বি, এটা হচ্ছে এ বি বৃত্তচাপে, ঠিক আছে? কেন্দ্রস্থ কোণ এ ও বি এটা আমরা পেয়েছি 110 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণ মানে বৃত্তের ওপরে যে কোণটা আছে, বৃত্তস্থ কোণ, সেটা হচ্ছে এ সি বি। তো এটা কি হবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, মানে 110/2 মানে হচ্ছে 55 ডিগ্রি। তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট, 5-এর দাগের কোশ্চেন, এখানে বলছে এক ব্যক্তি 4,400 টাকা দুটি ভাগে ভাগ করে 5% এবং 8% সুদের হারে ব্যাংকে রাখলেন। 3 বছর পরে মোট 840 টাকা সুদ হলে 8% হারে কত টাকা জমা রেখেছিলেন? তো দেখো এখানে 5% আর 8% দুটোই কিন্তু 3 বছরের জন্য রাখছে। তাহলে 3 বছরের জন্য 5%-এর ক্ষেত্রে 3 বছরের সুদ কত আসছে? সুদের পার্সেন্টেজ 3 × 5% মানে 15% হচ্ছে 3 বছরে সুদ। তারপরে এটা হচ্ছে 3%, এই 5%-এর ক্ষেত্রে, ঠিক আছে? এটা প্রকার একটা। তারপরে হচ্ছে 8% যেটা পাচ্ছে সেইটা একটা প্রকার। তো সেটা 3 বছরে কত হচ্ছে? 3 বছরে হচ্ছে 3×8 = 24, মানে 24%। তো এবারে দেখো আমি 800 আমরা পেয়েছি কি 3 বছরে 840 টাকা। তো এটাকে আমি যদি মূল যে টাকা সেটা দিয়ে যদি করি, ভাগ করি, ইন্টু 100 করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে টোটাল যে গড় সুদ সেটা পেয়ে যাব। তো 4 দিয়ে ভাগ করলে এখানে আসবে হচ্ছে 210 চলে আসলো, ঠিক আছে? তাহলে এটা পার্সেন্টেজ 210/11 তো আমি এটা কি করব, উভয়কে যদি আমি 11 দিয়ে গুণ করে দিই, মানে মেন কথা হচ্ছে আমি অ্যালিগেশনের মাধ্যমে করতে চাই। তো 15 × 11 মানে হচ্ছে 5, 6, 1, মানে 165। আর এটা আসবে কি, এর সাথে যদি 24-এর সাথে যদি 11 গুণ করি, তাহলে আসবে 4, 2 এখানে লিখে দিলাম, আর 4 আর 2 যোগ করলে 6, তাহলে 264। আর তাহলে এখান থেকে আমি যদি এর সঙ্গে 11 গুণ করে দিই, তাহলে 11 কেটে গেল, তাহলে এখানে আমি লিখতে পারবো 210। তাহলে এখান থেকে আমি যদি বিয়োগ করি, এটা আসবে 35 আর 10 মানে 45, আর এটার সঙ্গে এটা বিয়োগ করলে এটা আসবে 54। তাহলে 9 দিয়ে কাটো, 6 নং 54, তারপরে 9 দিয়ে কাটলে এটা 5। তাহলে এটা হচ্ছে অনুপাত পেয়ে গেলাম। কিসের অনুপাত এটা? এটা কত অনুপাতে ভাগ হয়েছে এই টাকাটা, 4,400 টাকাটা, সেটার অনুপাত পেয়ে গেলাম। তাহলে এটা যোগ করলে 11 সমতুল্য দেওয়া আছে 4,400। তাহলে 8% মানে এইটার অনুপাত কত পেয়েছি? 5 অনুপাত। তাহলে 5 সমতুল্য আসবে 400 ইন্টু 11 দিয়ে ভাগ করে দিলাম, 400 ইন্টু 5 মানে 2,000 টাকা, ঠিক আছে? তাহলে ডি দাগের অপশন সঠিক। 9-এর দাগের কোশ্চেন, এখানে বলছে এক ব্যক্তি প্রথম বছরে 20 টাকা, দ্বিতীয় বছরে 40 টাকা, তৃতীয় বছরে 80 টাকা এইভাবে বেতন বৃদ্ধি হয়, কততম বছরে
$2560 টাকা বেতন বৃদ্ধি হবে। তো দেখো এখানে 20, 40, 80 মানে কত করে বাড়ছে, ইন্টু টু করে বাড়ছে কিন্তু, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এটা গুণোত্তর প্রকৃতিতে করতে পারি। তাহলে সূত্র কি, টিএন ইকুয়ালস টু প্রথম পদ ইন্টু সাধারণ যে গুণোত্তর মানে গুণ হচ্ছে যেটা মানে ইন্টু টু, মানে আর ইকুয়ালস টু এখানে 2 আসলো, r⁻n-1 এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। তাহলে আমাদের এন কততম পদ সেটা বের করতে হবে। তাহলে টিএন ইকুয়ালস টু 20 ইন্টু এখানে টিএন মানে কিন্তু এখানে দেওয়া আছে 2560, ঠিক আছে। আর আমরা বের করলাম 2, তার টু দি পাওয়ার n-1। তাহলে এখান থেকে যদি আমি এইটা দিয়ে এটা কেটে দিলাম, 2 দিয়ে এটা কাটলে কত আসছে, তাহলে 2 1 2, তাহলে 2 2 4, আর 8 2 16, ঠিক আছে। তাহলে 128 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n-1। তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2 ইন্টু 64, আচ্ছা 64কে আবার লিখতে পারি 8 ইন্টু 8, তার মানে এটাকে লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 2 টু দি পাওয়ার কিউব, আর এখানে 2 আছে মানে এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 লিখতে পারি, ঠিক আছে, ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n-1। তাহলে যেহেতু বেস সমান, তাহলে আমি লিখতে পারি n-1 ইকুয়ালস টু 7, তাহলে n ইকুয়ালস টু আসবে 8। তাহলে 8 বছরে 2560 টাকা বেতন বৃদ্ধি হবে, মানে তম বছরে, 8তম বছরে, ঠিক আছে। তো এখানে 8 আসবে। নেক্সট 10-এর দাগের কোশ্চেনে বলছে এক ব্যক্তি 4 কিমি পার আওয়ার গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং 6 কিমি পার আওয়ার গতিবেগে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে গন্তব্যস্থলে দূরত্ব কত? তো দেখো এখানে বলেছে যদি দেরিতে মানে স্পিড স্লো হয়, মানে 4 কিমি পার আওয়ার হয়, তাহলে কিন্তু তার সময় বেশি লাগছে। কিন্তু যদি স্পিড আবার এটা কম হওয়ার ক্ষেত্রে তখন সময় বেশি লাগছে, কিন্তু যখন স্পিড বেশি তখন কিন্তু আবার সময় কম লাগছে, ঠিক আছে। তাহলে এখানে 5 মিনিট আর এখানে 5 মিনিট, কিন্তু এক্স্যাক্ট টাইম হচ্ছে এইটা। তো তাহলে এটা যোগ হবে 5 + 5 10 হবে, মানে ডেল্টা টি মানে টাইমের গ্যাপ কত, 10 মিনিট, ঠিক আছে। তো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ডি ইকুয়ালস টু x1 মানে স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই x2 মাইনাস x1 ইন্টু ডেল্টা টি, ঠিক আছে। তো এখানে আমি লিখতে পারি 4 ইন্টু 6 বাই 6 মাইনাস 4 ইন্টু ডেল্টা টি মানে 10 মিনিট। তো এটাকে যদি আওয়ারে কনভার্ট করি তাহলে 10/60 আসলো, এটা কেটে গেল, 6 দিয়ে এটা কেটে দিলাম, এখানে আসলো হচ্ছে 4/2 বিয়োগ করলাম, তারপরে আসলো 2। তো এটা কেটে দিলে আবার 2 কিমি, এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 15 দাগের কোশ্চেনে বলছে ত্রিভুজ এ বি সি এর বি ও সি দুটি স্থানাঙ্ক যথাক্রমে -5, 4 ও 6, ত্রিভুজের ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক 2, 3 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো ত্রিভুজের ক্ষেত্রফল স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের সূত্রটাকে লিখে নিই, 1/2, এখানে আসবে হচ্ছে x1 y2 মাইনাস y3, তারপরে প্লাস x2 y1 মানে y3 মাইনাস y1, তারপরে আসবে হচ্ছে প্লাস x3 y এখানে y1 মাইনাস y2, এইটা হচ্ছে সূত্র। এবারে এখানে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি। তো এখানে যদি আমি ধরে নিই x1, y1, এটাকে x1, y1 ধরে নিলাম, আর বি বলে দেওয়া আছে -5, 4, আর এটা বলে দেওয়া আছে 6, -3। তাহলে আমাদের এই x1, y1টা বের করতে হবে। আমাদের এখানে জিটা বলে দেওয়া আছে 2, 3। তো নর্মালি যদি আমি এখান থেকে বের করতে চাই তাহলে জি এর স্থানাঙ্কটা হবে এরকম x1 প্লাস x2 মানে হচ্ছে -5 প্লাস x3 হচ্ছে 6/3, এটা হচ্ছে ধরো 2 এর সঙ্গে সমান হবে, এই যে x এর স্থানাঙ্কের সঙ্গে সমান হবে। আর আরেকটা আসবে হচ্ছে y1 প্লাস y2 মানে হচ্ছে এখানে 4, তারপরে -3/3 ইকুয়ালস টু এখানে 3 এর সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে আমাদের কি আসছে, x1 আসছে হচ্ছে 3 2 6, তাহলে 6 6 কেটে গেল, আর -5টা এদিকে চলে আসলে 5 আসবে x এর মান, ঠিক আছে। আর y1 এর মান কত আসবে, 9 -4 প্লাস 3, তো এখান থেকে 8 আসলো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আসছে 5,8, এটা হলো। এবার আমাদের এখানে মানটা বসাতে হবে, তাহলে 1/2, এখানে x1 মানে হচ্ছে 5, আর y2 মাইনাস y1 মানে y2 মানে 4 এখানে +3 হবে, মানে -3 আছেই,
আর তার সঙ্গে সূত্রে মাইনাস, তো এখানে +3 চলে আসলো। তারপরে প্লাস এখানে x2 মানে কত, এখানে -5, ঠিক আছে, -5 আর y3 -1 -y1, y3 হচ্ছে এখানে কত, y3 হচ্ছে -3 আর -8 আসবে, কারণ এখানে সূত্রে মাইনাস এটা, ঠিক আছে। তারপরে প্লাস এটা আছে এখানে প্লাস y3 মানে কত, এখানে 6 আর y1 y2, তো y1 হচ্ছে এখানে 8 আর y2 মানে হচ্ছে 4, তাহলে -4 আসবে, আর এখানে মড আসবে কিন্তু অবশ্যই। তাহলে 1/2 এই মডের মধ্যে 5 × 7, তারপরে হচ্ছে প্লাস এখানে -5 × -11, তো ওখানে 55 চলে আসলো, প্লাস 6 × 4 এটা আসলো। তাহলে এখান থেকে আসছে 1/2, এবার ব্র্যাকেট দিতে পারো কারণ এখানে মাইনাস নেই। তাহলে 35, 5 × 35 প্লাস 55 প্লাস 24, তো যদি যোগ করি 35 আর 55 যোগ করলে 60 আর 30 90, 90 আর 24, 90 আর 24 হচ্ছে 114, 114/2, তাহলে কত আসছে এখানে, এখানে আসছে হচ্ছে 57 বর্গ একক, তাহলে এর আগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 16 দাগের কোশ্চেন, তো এখানে আমাদের সেক থিটা প্লাস কোসেক থিটা বাই কোসেক থিটা মাইনাস সেক থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়ালস টু 5 আছে। তো আমাদের ট্যান থিটা প্লাস কস থিটার মান বের করতে হবে। তো এটাকে যদি আমি সংযোজন পদ্ধতির মাধ্যমে করি তাহলে দেখো সেক থিটা প্লাস কোসেক থিটা, আর সেম একই জিনিস লিখলাম সেক থিটা প্লাস কোসেক থিটা, আর এই যে নিচের যেটা আছে সেটা দিয়ে প্রথমে ওপরে যোগ করলাম সেক থিটা মাইনাস কোসেক থিটা বাই, এবারে বিয়োগ করছি, আগে যেমন যোগ করেছি এবার বিয়োগ করছি, তাহলে সেক থিটা, এবারে মাইনাসে মাইনাসে প্লাস কোসেক থিটা। তো এইদিকে যেমন করলাম সংযোজন পদ্ধতি, তাহলে আমাদের সমানে এই সাইডেও করতে হবে, তার মানে 5/1 আছে, তো 5 আর বাই 5 করে নিলাম, ওপরে +1 মাইনাস এখানে 1, তো এখান থেকে কি আসছে আমাদের দেখো এইটা কেটে গেল, আর এখান থেকে এইটা কেটে গেল, তাহলে ওপরে আসছে হচ্ছে 2 সেক থিটা বাই 2 কোসেক থিটা ইকুয়ালস টু 6/4, তাহলে এইটা কেটে গেল, তাহলে এখান থেকে আসছে কি 1 কোসেক কস থিটা, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, আর কোসেক থিটা মানে কি 1/sin থিটা ইকুয়ালস টু 3/2, তার মানে সাইন যদি উপরে চলে যায় তাহলে sin/cos থিটা, sin θ/cos থিটা মানে tan থিটা ইকুয়ালস টু 3/2, ঠিক আছে। তো আমাদের এইটা বের করতে হবে, তো tan থিটা আমরা পেয়ে গেছি 3/2 প্লাস, তাহলে cot থিটাটা ঠিক উল্টো হবে, মানে 2/3 আসবে, তাহলে নিচে আসছে 3 × 6 লসাগু, আর 3 × 9 প্লাস 2 × 4, তাহলে 13/6, তাহলে এখানে ডি দাগের অপশনটা সঠিক হচ্ছে। নেক্সট 20 দাগের কোশ্চেনে বলছে ঝড়ে একটি তাল গাছ মাটি থেকে কিছু ওপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 4√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, গাছটি দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো গাছটা ধরো এইটা, তো এখানে ভূমি আছে, তো গাছটার এখান থেকে যদি ভেঙে যায় তো গাছটা যে শীর্ষ সেটা ভেঙে পড়েছে এইরকম ভাবে, তো অনুভূমির সঙ্গে এখানে মানে অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে, মানে এইটা 30 ডিগ্রি বলে দেওয়া আছে। তো আমরা কি জানি এরকম ক্ষেত্রে এটা হচ্ছে 90 ডিগ্রি, তো 30 ডিগ্রির সামনে যে বাহুটা সেটাকে আমরা এ ধরি, আর 30 ডিগ্রি যদি এখানে হয় এটা 90 ডিগ্রি হয় তাহলে 60 ডিগ্রি এইটা, তো 60 ডিগ্রির সামনে যে বাহুটা মানে এই বাহুটা এটাকে আমরা ধরি a√3, আর অতিভুজ যেটা সেটাকে আমরা ধরি 2a। তাহলে দেখো এখান থেকে আমাদের বলে দেওয়া আছে 4√3 বলে দেওয়া, এটা হচ্ছে গাছটির অগ্রভাগ গোড়া থেকে, মানে গোড়া থেকে গাছটির অগ্রভাগ এইটা গোড়া থেকে 4√3 দূরে ভূমি স্পর্শ করেছে, তো তার মানে কি a√3 সমান আমি লিখতে পারি 4√3, তাহলে এই যে √3 কেটে গেল, তাহলে a ইকুয়ালস টু 4 আসলো, ঠিক আছে। তার মানে আমরা এই a ইকুয়ালস টু 4 পেয়ে গেলাম, মানে এই দূরত্বটা পেয়ে গেলাম, ঠিক আছে, এখান থেকে এইটা, এই যে এই দূরত্বটা আমরা পেয়ে গেছি, আর আমাদের পেতে হবে এই দূরত্বটা, তো এইটার জন্য আমাদের 2a বের করতে হবে, তো 2a ইকুয়ালস টু কত, 2 × a মানে হচ্ছে 4, তাহলে যদি গুণ করি এখানে আসছে হচ্ছে 8, তাহলে 8 + 4 মানে হচ্ছে 12 হবে, ঠিক আছে, তাহলে এ দাগের অপশন সঠিক। তাহলে টোটাল গাছটার দৈর্ঘ্য কত, 12 মিটার। নেক্সট 25 দাগের কোশ্চেনে বলছে 1 সেমি
6 সেমি এবং 8 সেমি ধারা বিশিষ্ট তিনটি ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকের সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো, যদি আমি তিনটে ঘনক গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করি, তাহলে কিন্তু তিনটে ঘনকের যা আয়তন হবে, ওই নতুন যে ঘনক তৈরি হবে তার আয়তন সেম হবে। তাহলে আমি যদি নতুন যে ঘনক তৈরি হয়েছে, তো সেটাকে যদি আমি তার বাহুকে যদি ধরি এ, বাহু যদি এ ধরি, তাহলে এ কিউ মানে হচ্ছে নতুন ঘনকের আয়তন ইকুয়ালস টু আমি লিখতে পারবো এখানে হচ্ছে 1 প্লাস মানে 1 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন, তারপরে 6 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন, আর 8 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন আমি লিখলাম। তাহলে A³ ইকুয়ালস টু আমি এখানে লিখতে পারি 1 প্লাস 216 প্লাস 512। এবার হচ্ছে এখান থেকে আমি লিখতে পারি 7 আর 2 9, এখানে 2, তারপরে হচ্ছে এখানে 7। তাহলে A³ ইকুয়ালস টু 729। তাহলে A ইকুয়ালস টু কত আসবে? 9 আসবে, মানে 9-এর কিউব হলেই তো 729 আসে। ঠিক আছে, তাহলে এইটা চলে আসলো। তাহলে নতুন ঘনকের যে আয়তনের মানে নতুন ঘনকের যে বাহু, সেটা হচ্ছে A ইকুয়ালস টু 9। এবারে বলেছে নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। তো সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি? 6a² জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তো 6 ইন্টু 9-এর স্কোয়ার মানে 6 ইন্টু 81, মানে 6 আর 6 48, তাহলে 486 বর্গ সেমি। এ দেখেন অপশন সঠিক। নেক্সট 26 কোশ্চেনে বলছে অর্ধেক অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন 16 কেজি। যদি আমি ধরি বালতির ওজন হচ্ছে বি, আর সম্পূর্ণ জলের ওজন, সম্পূর্ণ ভর্তি জলের ওজন যদি ডব্লু ধরি, তাহলে আমি কি লিখতে পারি? অর্ধেক পূর্ণ জলের ওজন হচ্ছে 1/2 ডব্লু প্লাস বালতির ওজন ইকুয়ালস টু 16 কেজি বলে দেওয়া আছে। এবারে বলেছে যখন 1/5 অংশ জলপূর্ণ থাকে তখন বালতির ওজন হয় 10 কেজি। তো 1/5 জলপূর্ণ থাকলে তখন বালতি মানে এর সঙ্গে প্লাস বালতি আসবে, 10 কেজি হচ্ছে। তো আমি যদি এটা বিয়োগ করে দিই এখান থেকে, তো এটা কেটে গেল। এখান থেকে বিয়োগ করে আসছে 5 দুগুণ 10, 5 মাইনাস 2 মানে 3 ডব্লু, আর এখান থেকে 6 আসলো, তাহলে 3 দিয়ে কেটে দিলাম, তাহলে ডব্লু ইকুয়ালস টু আসছে 20। তাহলে সম্পূর্ণ পূর্ণ বালতির মানে সম্পূর্ণ পূর্ণ হলে জলের ওজন হবে 20 কেজি, শুধুমাত্র জলের ওজন। এবার বালতির ওজনটা বের করে নিতে হবে। তো আমি যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই, তো ওখানে 1/2 ইন্টু ডব্লু মানে 20, তো বসিয়ে দিলে 10 আসলো, প্লাস বি ইকুয়ালস টু 16। তাহলে বি ইকুয়ালস টু কত আসছে? 6 কেজি। ঠিক আছে, এইটা আমি পেয়ে গেলাম। আর আমাদের টোটাল পূর্ণ বালতি যদি পূর্ণ করা হয়, তাহলে শুধু জলের ওজন হচ্ছে 20 আর বালতির ওজন 6। তাহলে ডব্লু প্লাস বি মানে হচ্ছে 20 প্লাস 6 মানে 26 কেজি হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ পূর্ণ বালতি ওজন। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 30 দাগের কোশ্চেনে বলছে একটি কোণ 90 ডিগ্রি এর পরিবর্তে 79 ডিগ্রি 33 মিনিট আঁকা হলো, তাহলে ত্রুটির পরিমাণ কত? তো দেখো এখানে আমি ফার্স্টে 90 ডিগ্রি থেকে পরিবর্তে আমাদের এখানে এসছে কত? 89 ডিগ্রি 33 মিনিট। তো আমি এটাকে লিখতে পারি 90 ডিগ্রিকে লিখছি আমি 89 ডিগ্রি, আর 90 ডিগ্রি এইভাবে লিখছি 89 ডিগ্রি 60 মিনিট। তো 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, তো আমি সেটাকে এইভাবে লিখলাম। তো এখান থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই 89 ডিগ্রি 33 মিনিট বিয়োগ করে দিই, তাহলে কত আসছে? এখানে 27 মিনিট আসছে। তো 27 মিনিটটাকে যদি আমি ডিগ্রিতে কনভার্ট করি, তাহলে কি আসবে? 1 মিনিট মানে হচ্ছে কত? 1/60 ডিগ্রি। তো তাই আসছে 27 মিনিট মানে হচ্ছে এখানে আসবে হচ্ছে 27/60 এটা ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 90 ডিগ্রিতে ত্রুটি কত? ত্রুটি এইটা। তাহলে 100 ডিগ্রিতে ত্রুটি হচ্ছে কত? 27/60 ইন্টু এখানে 100/90। তাহলে এইটা কেটে গেল। এখান থেকে 9 দিয়ে যদি এটা কাটি, তাহলে 3 নং 27, তারপরে 3 দিয়ে এটাকে যদি কাটাই, তাহলে আসছে কত? 20। আর এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আসছে 1/2 ডিগ্রি, মানে 2 ডিগ্রি না, এটা হচ্ছে পার্সেন্টেজ আসছে, কারণ 100 যেহেতু করেছি ওই জন্য পার্সেন্টেজ এত পার্সেন্ট কিন্তু আমাদের ত্রুটি হচ্ছে। ঠিক আছে, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট, তো এটা পার্সেন্টও বলা যেতে পারে, আবার ডিগ্রিও বলা যেতে পারে, কারণ এটা 100 ডিগ্রিতে 1/2 ডিগ্রি এখানে
ভুল হচ্ছে, বা এখানে পার্সেন্টেজ হিসেবে দিয়েছে যখন, ওই জন্য আমি এখানে পার্সেন্টেজ বললাম। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 32 কোশ্চেনে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তস্থ মানে বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তের উপরে অবস্থিত এ এবং বি বিন্দুতে দুটি স্পর্শক টানা হলো যদি এই এ ও পি কোণ এর 60 ডিগ্রি হয়, তাহলে এ পি বি এর মান কত হবে? তো দেখো আমাদের এটা একটা বৃত্ত, তো এখানে বলে দিয়েছে পি বিন্দু মানে বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তের উপরে আমাদের, পি বিন্দুটা ছাড়িয়ে গেল, দেখ বাদ দাও, পি বিন্দু এইটা ধরে নাও, তো এখানে পি আর এটা হচ্ছে এ বি, হচ্ছে বৃত্তের উপরে দুটো বিন্দু এ আর বি, তো এর উপরে স্পর্শক হয়েছে। বলেছে এটা হচ্ছে ধরো বৃত্তের কেন্দ্র ও, তাহলে এ এ ও পি, ঠিক আছে, এ ও পি এটা বলে দেওয়া আছে 60 ডিগ্রি। তো তাহলে এ পি বি এর মান কত হবে? তো দেখো আমাদের আমাদের জিনিস, এটা একটা জিনিস জানা আছে, যদি বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শক টানা হয়, তাহলে কি হয়, বৃত্তের কেন্দ্রের থেকে ওই স্পর্শকের ওপরে এটা 90 ডিগ্রি আসে, কোনটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের জানা আছে ও এ পি এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আমাদের বের করতে হবে হচ্ছে এ পি আর বি বের করতে হবে। তো তাহলে আমি যদি এই কোণটা বের করতে পারি, তাহলে সেই কোণের ডবল হবে এ পি বি, এটা হচ্ছে 2 এ পি ও, এই কোণের ডবল হবে, ঠিক আছে। তো আমাদের জানা আছে 60 এইটা, আর আমাদের এটা তো 90 ডিগ্রি বলেই দেওয়া আছে, তো এ পি ও এটার মান কত হবে? 180 ডিগ্রি হচ্ছে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো সেখান থেকে যদি আমি -90 ডিগ্রি মানে এইটা 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি করি, তাহলে কি আসছে? 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি মানে 30 ডিগ্রি হচ্ছে এইটার মান, ঠিক আছে। এখানে আমাদের এটার মান কত? 30 ডিগ্রি। তাহলে টোটালটার মান কত হবে? 30 × 2 মানে 60 ডিগ্রি হবে। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 37 দাগের কোশ্চেন, এখানে বলছে একটি অর্ধ গোলাকৃতি বাটি বহিঃব্যাসার্ধ এবং অন্ত ব্যাসার্ধ যথাক্রমে 14 সেমি এবং 7 সেমি, প্রতি বর্গ সেমি 2 টাকা হিসাবে বাটিটিকে রং করতে কত খরচ হবে? তো দেখো এখানে অর্ধবৃত্ত আছে, তো এইটা ধরো একটা বাটি, ঠিক আছে, এটা হলো বাটি। তো এখানে ছোট অর্ধবৃত্তের ব্যাসার্ধ বলে দেওয়া 7 সেমি, আর বড় অর্ধবৃত্তের ব্যাসার্ধ বলে দেওয়া কত? 14 সেমি, ঠিক আছে। এটা 7 সেমি, এটা 14 সেমি। এবারে আমাদের বাটিটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলেই আমরা কতটা পরিমাণে রং করতে হবে সেটা আমরা পেয়ে যাব। তো বড় বৃত্তের বড় অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি আসবে? গোলকের হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল πr², তাহলে বড় গোলকের আসবে হচ্ছে, অর্ধগোলকের আসবে 2πr², মানে 2 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। প্লাস ছোট গোলকের ক্ষেত্রে সেইটাই আসবে 2π, এখানে ছোট r² আসবে। আর আমাদের এই যে বাটির যে চওড়াটা সেইটার আমাদের কিন্তু বের করতে হবে ক্ষেত্রফল, তাহলে কি আসবে? পাই বড় হাতের r² মাইনাস পাই ছোট হাতের r², ঠিক আছে। মানে বড় বৃত্ত ওপরে যে ইন্টারফেস সেটা কিন্তু বড় বৃত্ত, তার থেকে যদি আমি ছোট বৃত্তটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমি এই যে বাটির যে চওড়াটা সেইটার ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে 3π বড় হাতের r² প্লাস পাই ছোট হাতের r²। এবার আমরা মানটা বসিয়ে দিই, 3, এখানে পাই কমন চলে যাবে, তাহলে আসবে হচ্ছে 3 × 14² প্লাস 7² তাহলে 22/7, পাইটাকে লিখলাম, আর 7² কমন নিয়ে নিলাম, আর এখানে আসছে কত? 3, আর এখানে 2² পড়ে আছে মানে 4 লিখতে পারি, +1, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 22 × 7, 7 দিয়ে কেটে দিলাম, তাহলে এখানে 7 পড়ে থাকছে, তাই জন্য 7 লিখেছি, ইন্টু 12 + 1 13, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে 154 × 13, তো এটা গুণ করো, 1300, তারপরে হচ্ছে 650, আর 4 × 52, তাহলে কি আসছে? 200, আবার 2 চলে আসলো, মানে 2002, এটা হচ্ছে বর্গ সেমি। বর্গ সেমি পেয়ে গেলাম। এটা হচ্ছে মানে অর্ধ বৃত্তাকার যে গোলকার যে বাটি, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার বলেছে প্রতি বর্গ সেমিতে 2 টাকা করে খরচ হচ্ছে, তাহলে আমরা টোটাল পেয়েছি এত, 2002 বর্গ সেমি পেয়েছি, তার সঙ্গে যদি 2 গুণ করে দিই,
তাহলে 4004 টাকা হচ্ছে খরচ হবে। তাহলে এর আগের অপশন সঠিক। নেক্সট 38 কোশ্চেনে বলছে একটি আন্তর্জাতিক দলে 25 জন ব্যক্তি ইংরেজি বলে, 15 জন হিন্দি এবং 5 জন হিন্দি ও ইংরেজি উভয় ভাষাই বলতে পারে। 50 জন ব্যক্তি ইংরেজি ও হিন্দি ছাড়া অন্য ভাষাতে কথা বলে, তাহলে ওই দলে মোট কতজন সদস্য আছে? তো দেখো এখানে আমাদের এটা হচ্ছে ইংরেজি আর হিন্দি। তো এটা আমি ভেন চিত্র আঁকলাম। তো এখানে বলেছে 25 জন ইংরেজি কথা বলতে পারে, কিন্তু এখানে দেখো বলেছে 5 জন হিন্দি আর ইংরেজি উভয় কথা বলতে পারে। ঠিক আছে, তো 5 জন যদি এখানে হয়ে যায়, তো শুধুমাত্র ইংরেজি কথা বলে কত হবে? 20, এই 25 থেকে যদি আমি 5 বিয়োগ করে দিই, তাহলে 20 জন হচ্ছে শুধুমাত্র ইংরেজি কথা বলে। ঠিক আছে, আবার 15 থেকে যদি 5 বিয়োগ করে দিই, তাহলে শুধুমাত্র হিন্দি কথা বলে হচ্ছে কতজন? 10 জন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এইভাবে করতে পারি, 20 + 5 + 10 মানে টোটাল হচ্ছে 35 জন হচ্ছে এখান থেকে আসলো। আর বাকি বলেছে 50 জন ব্যক্তি ইংরেজি ও হিন্দি ছাড়া অন্য ভাষাতে কথা বলে, তাহলে এই দলে মোট কতজন সদস্য আছে? তাহলে 35 তো এখান থেকে আসলো, আর যারা হিন্দি আর ইংরেজি বাদে আর আছে 50 জন, তাহলে টোটাল হচ্ছে 85 জন। ঠিক আছে, তাহলে এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট 39 কোশ্চেনে বলছে রমেশ বাবু ব্যাংক থেকে একটি 10,000 টাকার চেক ভাঙালেন। তিনি কিছু 50 টাকার ও কিছু 100 টাকার নোট পেলেন। যদি নোটের মোট সংখ্যা 150 হয়, তবে তিনি কতগুলি 100 টাকার নোট পেলেন? তো দেখো এখানে আমি 50 টাকার যদি 150টা প্রত্যেকটাই 50 টাকার নোট হতো, তাহলে কি হতো? তো দেখো এখানে 50 টাকার নোট যদি পুরোটাই হতো, তাহলে এখানে আসতে হচ্ছে 7,500 টাকা। ঠিক আছে, টাকার নোট। আচ্ছা, যদি সবকটা যদি 100 টাকার নোট হতো, তাহলে কি আসতো? তাহলে আসতো, দেখো 150টা যদি 100 টাকার নোট হতো, তাহলে টোটাল অ্যামাউন্ট আসতো হচ্ছে 15,000 টাকা। কিন্তু বলে দেওয়া আছে এখানে 10,000 টাকা আছে, তাহলে কি এখানে যদি আমি লিখি এটা, তো অ্যালিগেশনের মাধ্যমে করলে এখান থেকে আসছে হচ্ছে 2,500, আর এখানে আসছে কত? 5,000। মানে এটার সঙ্গে এটা বিয়োগ, মানে এইটার থেকে এটা বিয়োগ করে দিলাম, আর এটার থেকে এইটা বিয়োগ করে এখানে লিখলাম। তাহলে 2 শূন্য কেটে গেল, 25 দিয়ে কাটলে এখানে 1, 25 দিয়ে কাটলে এটা 2, তাহলে 2:1 আসলো। এটা যেটা অনুপাত আসলো, সেটা হচ্ছে এই কতগুলো 50 টাকার নোট আর কতগুলো 100 টাকার নোট, তার অনুপাতটা আসলো। তাহলে 3, 2 + 1 3 সমতুল্য এখানে 150। তাহলে কাটাকুটি করলে এখান থেকে 1 সমতুল্য 50 আসলো। চেয়েছে কি 100 টাকার নোট, তো 1 অনুপাতই আমাদের দরকার। তো 1 অনুপাত সমতুল্য হচ্ছে 50টি 50টি 100 টাকার নোট। ঠিক আছে, টাকার নোট। তাহলে এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট 41 কোশ্চেনে বলছে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 সেমি বেশি। তো এখানে বলছে দেখো এখানে ধরো এটা হচ্ছে আয়তকার একটা পার্ক, সেখানে বলেছে এক্স যদি প্রস্থ হয়, তো দৈর্ঘ্য কত বলেছে? 5 সেমি বেশি। ঠিক আছে, এবার বলেছে আরেকটা মানে দৈর্ঘ্য যদি 5 সেমি আরো বৃদ্ধি করা হয়, তাহলে কি হচ্ছে? প্রস্থ 4 সেমি কমে যাচ্ছে। তাহলে কিন্তু ক্ষেত্রফল আবার একই, মানে এইটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল সেম হবে। তো এখানে আসবে কি, দৈর্ঘ্য আসবে হচ্ছে x+5 ছিল, তার সঙ্গে আরো 5 যদি চলে আসে, তাহলে এখানে আসবে হচ্ছে x+10 আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতে পারি কি x+10, আর এখানে আসবে হচ্ছে x-4। এবার বলেছে এইটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল সমান, তাহলে x ইন্টু x+5 ইকুয়ালস টু x-4 ইন্টু x+10। গুণ করলে এখানে হচ্ছে x² + 5x, আর এখানে আসছে x² - 4x + 10x - 40। তো এটা কেটে গেল, এখান থেকে আসছে 5x, আর এখান থেকে এটা কি আসছে 6x - 40। তো এই 40টা এদিকে নিয়ে আসলাম, আর 5x এখানে নিয়ে গেলাম, তাহলে x = 40। আর এটা প্রস্থ আসলো, তাহলে দৈর্ঘ্য কি আসবে? x+5 আসবে হচ্ছে 45। ঠিক আছে, এখানে বলেছে পরিসীমা কত? আয়তকার পার্কটির পরিসীমা। তো আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে এইটা আর প্রস্থ হচ্ছে এইটা, তো 45 + 40 মানে হচ্ছে 2 ইন্টু এখানে আসবে এটা হচ্ছে 85। তো গুণ করলে 160 + 10 মানে 170 সেমি। তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 43 কোশ্চেনে বলছে 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা, 1.1-2 ঘন্টা এবং 1 ঘন্টা 45 মিনিট পর বাজে, তারা একসঙ্গে দুপুর 12টা বাজার পর আবার কখন
একসঙ্গে বাজবে। তো দেখো এখানে আমাদের 30 মিনিট একটা আসলো, 1 ঘন্টাকে 60 মিনিট করে নিলাম, আর এটা হচ্ছে 90 মিনিট, আর 1 ঘন্টা 45 মিনিট মানে হচ্ছে 60 + 45 মানে হচ্ছে 105। তো এটা যদি লসাগু করি তাহলে এখানে ফার্স্ট 3 দিয়ে করলাম, তাহলে 10, এটা 20, এটা 30, এখান থেকে 3 দিয়ে করলে হচ্ছে 3 3 9, 3 5 15। এবার 5 দিয়ে করলাম তাহলে 2 4 6 7। আবার যদি 2 দিয়ে করি তাহলে 1 2 3 7। তো এখানে দেখো 5 গুণ 10 20, 60, আর 3 180 ইন্টু 7 মানে 700, আর 4 7 756, তাহলে 1260 চলে আসলো। ঠিক আছে, তো এটা লসাগু আসলো, লসাগু এটা আসলো। তার মানে এটাকে যদি আমি আওয়ারে কনভার্ট করি তাহলে কি আসবে, তো এখানে যদি 60 দিয়ে ভাগ করো তাহলে এটা আসবে হচ্ছে কত, 6 6 দুগুণ 12, আর 6 1 6, এটা আওয়ার। ঠিক আছে, তাহলে আহ, প্রথমে দুপুর 12টা বাজলো, তারপরে আবার প্লাস 21 ঘন্টা যদি আমি করি তাহলে এখান থেকে আসবে আহ, দুপুর 12টা, তারপরে রাত 12টা আসলো, তাহলে 12 ঘন্টা হয়ে গেল। আবার সকাল সকাল হচ্ছে 12টা বাজার 3 ঘন্টা আগে, তার মানে কি, এটা 11 10, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, তার মানে আবার সকাল 9টায় বাজবে। ঠিক আছে, তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 48 কোশ্চেনে বলছে একটি লোহার গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2424 বর্গ সেমি। তো এখানে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, তার মানে কি 4πr²। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আর ধরিস তাহলে আমরা এটা লিখতে পারি, তো এটা সমান বলে দেওয়া আছে 2464। তো 4 দিয়ে কাটলে 4 ছক 24, 4 1 4, 4 ছক 24। তাহলে আর সমান আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারি 616 ইন্টু মানে 22, যদি মানে পাই নিচে আসছে তার মানে 22 নিচে আসলো, ইন্টু 7 ওপরে। তাহলে 2 দিয়ে কাটলাম, সরি 11 দিয়ে কাটলাম, তাহলে এখানে আমাদের আসছে 5 11 55, আর 6 11 66। আবার 2 দিয়ে কাটলে এখানে আসছে কত, এটা আসছে 28। ঠিক আছে, তাহলে আর ইকুয়ালস টু আমি লিখতে পারি 7 ইন্টু 28টাকে এইভাবে ভেঙে লিখলাম 7 ইন্টু 4, তার মানে আর ইকুয়ালস টু 7 ইন্টু 2 আসলো। এবারে বলেছে যে গোলকটি গলিয়ে 2 সেমি ভূমির ব্যাস, ব্যাস বলেছে কিন্তু 2 সেমি ভূমির ব্যাস এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি শঙ্কু পাওয়া যাবে। তো ধরো এখানে এন খানা শঙ্কু পাওয়া যাবে, এই গোলকের আয়তনের শঙ্কু আমরা পেতে পারি, যার ব্যাসার্ধ হবে হচ্ছে 1 সেমি, কারণ 2 সেমি ব্যাস বলে দেওয়া আছে। তাহলে আমাদের কি আসবে, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 πr², মানে এখানে আর বলতে 2/2, তার মানে ব্যাসার্ধ আসবে 1, তার স্কোয়ার ইন্টু 28 ইকুয়ালস টু গোলকের আয়তন আসবে 4/3 π, আর² বলতে এখানে এই 14, তাহলে 14 স্কোয়ার, তাহলে 1/3 কেটে গেল। আচ্ছা আচ্ছা, স্কোয়ার না, এটা কিউব আসবে, সরি ভুল হলো। তাহলে এন ইকুয়ালস টু পাই কেটে গেল 4 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14/28। ঠিক আছে, তাহলে 4 দিয়ে আমি এটাকে কেটে দিলাম, সরি 14 দিয়ে কেটে দিলাম, তাহলে 2, আবার এই 2 দিয়ে এটা কেটে দিলাম, তাহলে এখানে আসে 14 196 ইন্টু 2, মানে এখানে আসবে হচ্ছে 380 প্লাস 12, তার মানে 392। তাহলে 392টি শঙ্কু তৈরি করা যাবে, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 49 দাগের কোশ্চেনে বলছে 8জন শ্রমিক 18 মিটার দৈর্ঘ্য 2 মিটার চওড়া ও 12 মিটার উঁচু একটি দেওয়াল প্রতি 9 ঘন্টা করে কাজ করে আহ, কাজ করে 10 দিনে গাঁথতে পারে। কতজন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া এবং 9 মিটার উঁচু একটি দেওয়াল গাঁথতে পারবে? তো আমাদের সূত্রটা কি, আমাদের সূত্র হচ্ছে M1 মানে ম্যান পাওয়ার 1 ইন্টু ডে বাই ডে 1 ইন্টু আওয়ার, এখানে ধরতে পারো আওয়ার 1 বাই ওয়ার্ক, কতটা পরিমাণে কাজ করেছে। আর এটার সঙ্গে সমান লিখতে পারি ম্যান পাওয়ার 2 D2 ইন্টু H2 বাই ওয়ার্ক 2। তো এখান থেকে আমাদের আসবে
8 জন শ্রমিক বলে দেওয়া আছে, বলেছে 8 মিটার দীর্ঘ, মানে 18 মিটার দীর্ঘ। তো 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া এবং 14 মিটার উঁচু, তাহলে সেটা কাজ হচ্ছে টোটাল পরিমাণে কত পরিমাণে কাজ হচ্ছে। তো নিচে আসবে এটা 18 × 2 × 12, আর ওপরে আসবে 9 ঘন্টা কাজ করেছে, 9 ঘন্টা কাজ করে 10 দিনে গাঁথতে পারে, ঠিক আছে, 10 দিন। এবারে বলেছে এখানে দেখো কতজন লোক, মানে ম্যান টু, আমাদের এটা বের করতে হবে। 6 ঘন্টা কাজ করে 8 দিনে, 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া এবং 9 মিটার উঁচু একটি দেওয়াল তৈরি করতে পারবে। তো এখান থেকে আমাদের M2টা বের করতে হবে। 9 দিয়ে কাটলাম, এখানে 2 আসলো, তাহলে 4 দিয়ে কাটলে এখানে আসে 4, 4 8 32, ঠিক আছে, 8 চলে আসলো, 8 8 কেটে গেল, সরি এটা কেটে গেল। এবার 3 দিয়ে কাটলে এখানে 2 আসলো, 2 দিয়ে কাটলে এখানে আসছে কত, 4 আসলো, ঠিক আছে। তাহলে M2 আসছে 4×36 × 10, সরি এখানে হচ্ছে এটা এখন আর লেখার দরকার নেই, এখানে এখনো আছে। তো 4 দিয়ে এখনো কাটা যাবে, এখানে 3 আসলো, 3 দিয়ে এটাকে কাটলে এখানে 3 আসলো, তাহলে 3 × 10 মানে 30 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে, সরি 30 জন, 30 জনে এই কাজটা কমপ্লিট করে দেবে। তাহলে এর আগের অপশন সঠিক। নেক্সট 54 দাগের কোশ্চেনে বলছে যদি cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু রুট cos থিটা হয় তাহলে cos থিটা মাইনাস সাইন থিটা এর মান কত হবে। তো cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু √2 cos থিটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি সাইন থিটা লিখলাম, আর √2 cos থিটা, আর মাইনাস cos থিটাটা আমি এইদিকে লিখলাম। তো cos থিটা কমন চলে যাবে, তাহলে এখানে আসছে √2 - 1। এবারে সাইন থিটা এখানে লিখে দিলাম। এবার উভয় সাইডে যদি আমি √2 + 1 দিয়ে গুণ করি, তাহলে √2 + 1 সাইন থিটা cos থিটা এখানে আসবে। আর এখানে যেহেতু গুণ করেছি এই সাইডে, মানে লেফট হ্যান্ড সাইডে, তো রাইট হ্যান্ড সাইডেও আমাকে √2 + 1 দিয়ে গুণ করতে হবে। তো সেইটা মানে কত আসবে, √2 তার স্কোয়ার -1 তার স্কোয়ার আসবে। তাহলে এখান থেকে আসছে √2 সাইন থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু cos থিটা। cos থিটা এখানে আসবে, এটা 2 - 1 মানে 1ই আসবে। তাহলে এখান থেকে √2 সাইন থিটা cos থিটা মাইনাস সাইন থিটা যদি লিখি, তাহলে কিন্তু আমরা পেয়েই গেছি। দেখো এখান থেকে আমি ঘুরিয়ে লিখছি, সাইন থিটা cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু √2 সাইন থিটা। তো আমাদের উত্তর এসে গেছে, তাহলে এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট 55 দাগের কোশ্চেনে বলছে একটি তথ্যের যৌগিক গড় ও সংখ্যাগুরু মানের অন্তর 66 হলে ওই তথ্যের যৌগিক গড় এবং মধ্যমা মানের অন্তর নির্ণয় করো। তো আমাদের সূত্র জানতে হবে, এটা সূত্র কি, মিন মানে গড় মাইনাস মড মানে মধ্যমা ইকুয়ালস টু, সরি মধ্যমা বলছি, এটা হচ্ছে সংখ্যাগুরু, মড মানে হচ্ছে সংখ্যাগুরু, আর 3 × মিন মানে গড় মাইনাস মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা, ঠিক আছে। তো এটা লিখলাম, তাহলে এখান থেকে আমাদের বলে দেওয়া আছে সংখ্যাগুরু, এই যৌগিক গড় এবং সংখ্যাগুরু মানের অন্তর, মানে এইটা বলে দেওয়া আছে 66, ঠিক আছে, ইকুয়ালস টু 3 এখানে বলে দেওয়া যৌগিক গড় ও মধ্যমা মানের অন্তর, মানে এইটার আমাদের মান বের করতে হবে, মিন মাইনাস মিডিয়ান, ঠিক আছে। তাহলে 3 দিয়ে যদি এটা কেটে দিই তাহলে 22 আসলো, তাহলে মিন মাইনাস মিডিয়ান এখানে আসবে 22, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 60 দাগের কোশ্চেনে বলছে √17 সংখ্যাটি হলো, তো দেখো এখানে √17 অবশ্যই একটা কিন্তু অমূলদ সংখ্যা, তাহলে এখানে বি দাগের অপশন সঠিক হবে, কারণ এখানে কিন্তু √17কে পুরোপুরি পূর্ণ সংখ্যায় লেখা যাচ্ছে না। নেক্সট 64 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, এখানে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, মানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, তো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি বলে দেওয়া আছে, মানে ও বি 10 আর ও এও 10 সেমি। এবারে বলেছে বৃত্তের জ্যা এ বি কেন্দ্রের
120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে এইটা হচ্ছে 120 ডিগ্রি, কেন্দ্রে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এ বি জ্যা এর দৈর্ঘ্য হবে কত? তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো দেখো এখানে যদি আমি অর্ধেক করে দিই, এই সমদ্বিখণ্ডিত করি, তাহলে আহ, তো আমাদের এখানে এই কোণটা, প্রথমে যে কোণটা পেয়েছিলাম সেটা হচ্ছে বি ও এ, এটা হচ্ছে 120 ডিগ্রি বলে দেওয়া ছিল। তো এটাকে যদি আমি অর্ধেক করি তাহলে আমরা কি পাচ্ছি? এটা আমি ধরো পি নাম দিলাম, ঠিক আছে? তাহলে মানে অর্ধ সমদ্বিখণ্ডিত করেছি, তাহলে বি, কোণ বি ও পি ইকুয়ালস টু কোণ এ ও পি, এটা হচ্ছে 120/2 মানে 60 ডিগ্রি, ঠিক আছে? তো এইটা 60 ডিগ্রি হলে, আর এটা আমরা পেয়েছি কত? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি, তো এই কোণটাকে আমরা এবার ঘুরিয়ে লিখছি, ঠিক আছে? তো এই হচ্ছে এই কোণটা, এই যে কোণটা মানে এই যে ত্রিভুজটা, সেটা আমি এইভাবে লিখছি। তো এখানে যে 60 ডিগ্রি সেটা এইখানে যদি করি, আর এটা 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এবার নামটা করি এখানে, এটা বি পি আর এটা ও, ঠিক আছে? ও কোণ হচ্ছে 60 ডিগ্রি, তো এই জন্য আমি এইভাবে লিখলাম। তো আমাদের দেওয়া আছে 10 10 সেমি, এইটা দেওয়া আছে। তো আমাদের বের করতে হবে হচ্ছে এই বিপি, বের করতে পারলে কিন্তু আমাদের আমরা কিন্তু এইটা জ্যায়ের মানটা বের করতে পারবো, ঠিক আছে? কারণ এখানে সমদ্বিখণ্ডিত হয়েছে যেহেতু, তাহলে বিপি আর এপি সমান। তো তাহলে আমাদের সূত্র জানা আছে যে সাইন 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি আছে ওই জন্যে 60 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তো লম্ব বলতে এখানে বিপি বাই অতিভুজ হচ্ছে 10 সেমি। তাহলে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে কি জানি? √3/2 ইকুয়ালস টু বিপি বাই 10। তাহলে 2 দিয়ে কাটলে এটা 5, তাহলে বিপি আসলো হচ্ছে 5√3। তাহলে বিপি 5√3, আর এখানেও 5√3, তাহলে আসছে 10√3। তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট দাগের কোশ্চেনে বলছে একটি মেল ট্রেন এবং একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত হচ্ছে 9:5। তাহলে এটা মেল ট্রেন আর একটা প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ স্পিডের অনুপাত 9:5 দেওয়া আছে। বলছে প্যাসেঞ্জার ট্রেনটি 5 ঘন্টায় 75 কিমি গেলে মেল ট্রেনটি 2 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে? তো দেখো আমাদের এখানে প্যাসেঞ্জার ট্রেনের স্পিডটা বলে দেওয়া আছে, সেটা মানে স্পিডটা আমরা বের করে নিতে পারবো। 75/5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের এখানে আসছে 15 কিমি/আওয়ার। 5×75, তাহলে হচ্ছে এটা মেল ট্রেনের স্পিড পেয়ে গেলাম 15 কিমি/আওয়ার। তো 5 সমতুল্য 15 কিমি/আওয়ার, তাহলে 9 সমতুল্য কত আসবে? 3 নং 27 আসবে, মানে 5 সমতুল্য 15, 3 মানে 5 দিয়ে কাটলে 3 আসলো, তাহলে 9 সমতুল্য আসবে হচ্ছে 27। তাহলে মেল ট্রেনের স্পিড হচ্ছে 27 কিমি/আওয়ার। এবারে বলেছে যে মেল ট্রেনটি 2 ঘন্টায় কত কিমি যাবে? তাহলে 1 ঘন্টায় 27 কিমি যাচ্ছে, তাহলে 2 ঘন্টায় যাবে, 2 দিয়ে গুণ হবে এখানে, তাহলে 40 + 14 মানে 54 কিমি যাবে। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 68 দাগের কোশ্চেনে বলছে যদি ax² - 8x - 8 কে x+2 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকে 24, তাহলে এর মান নির্ণয় করুন। তো আমরা ফার্স্ট ax² - 8x - 8 একে যদি আমরা x+2 দিয়ে ভাগ করি, তো ফার্স্টে আমাদের এটাকে কাটার জন্য আমাদের গুণ করতে হবে ax, তাহলে ax² প্লাস প্লাস এটা আসবে কত? 2 ax আসলো, ঠিক আছে? তাহলে এখানে আমরা ফার্স্ট এটা মাইনাস, এখানেও মাইনাস করবো, তাহলে এটা কেটে গেল, আর এখানে আসছে এক্স কমন নিয়ে নাও, এখানে আসবে -8 - 2a। তারপরে আমি এই -8টা নিচে নামিয়ে দিলাম। তো দেখো এইটাকে কাটার জন্য আমাদের এখানে ভাগ ফলে লিখতে হবে -8 - 2a, তাহলে এর সঙ্গে গুণ করলে আসছে x ইন্টু -8 - 2a, আবার 2 এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে আসছে এটা হচ্ছে -16, তারপরে -4a, এটা আসলো। তাহলে এখানে আবার বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস, এখানে এটা প্লাস, এখানেও প্লাস এ হবে এটা, ঠিক আছে? তাহলে পুরোটা কেটে গেল এটা, আর এখান থেকে কি আসছে? +16 থেকে যদি 8 বিয়োগ করা হয় তাহলে এখানে 8 আসলো, +4a এইটা আসলো, ঠিক আছে? এবার বলেছে ভাগশেষ, ভাগশেষ এইটা 8 + 4a বলে দেওয়া আছে 24, তাহলে 4a, 8টা যদি বিয়োগ করে দিই তাহলে আসছে কত?
16 আসলো, তাহলে এ ইকুয়ালস টু 4 হবে। ঠিক আছে, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 72 দাগের কোশ্চেনে বলছে একটি ব্যক্তি কোনো স্থানে 35 কিমি পার আওয়ার ঘন্টা বেগে গাড়ি চালিয়ে গিয়ে আবার 15 কিমি পার আওয়ার বেগে ফিরে আসে। সমস্ত যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তো গড় গতিবেগ বের করার জন্য আমাদের কি আর জানা আছে? গড় স্পিড, গড় বেগ, ধরো এখানে 2 ইন্টু v1 প্লাস v2, এটা হচ্ছে সূত্র। তাহলে 2 ইন্টু এখানে 35, তারপরে পরেরটা হচ্ছে v2 হচ্ছে 15, তাহলে 35 প্লাস 15, তাহলে নিচে এখানে আসছে 50, উপরে 2 ইন্টু 35 ইন্টু 15, তাহলে 5 দিয়ে কাটলে এখানে 10 আসলো 3, আবার 5 দিয়ে কাটলে এখানে 7 আসলো, আর 2 এর সাথে এটা কেটে গেল, তাহলে এখানে আসছে 7 ইন্টু 3 মানে 21 কিমি পার আওয়ার হচ্ছে গড় স্পিড। নেক্সট 74 কোশ্চেনে বলছে নিম্ন প্রদত্তটি সরল করুন, মানে এইটা সরল করতে বলেছে। তাহলে -2^4 ভাগ -2^6, তাহলে এটা আমি কিভাবে লিখতে পারি? যেহেতু পাওয়ারে জোড় সংখ্যা আছে, তাহলে কিন্তু ভেতরে মাইনাসটা আমাদের গুণ করার পরে কিন্তু সেটা প্লাসই হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি? 2^4ই লিখতে পারি। ঠিক আছে, আর এখানে 2^6 লিখলাম। তাহলে কি আসছে? এখান থেকে আসছে, যদি কেটে দিই, এটা কেটে দিলে এখানে 2 আসলো, তাহলে 2^, এটা 2, তাহলে 1/4 হচ্ছে অ্যান্সার। এ দাগের অপশন সঠিক। নেক্সট 76 দাগের কোশ্চেনে বলছে 6টি কলেজের মোট শিক্ষার্থীর সংখ্যা 1800, নিচের ছকে 6টি কলেজের শিক্ষার্থী শতকরা হার ও ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া হলো, ছকটি দেখে প্রশ্নটির উত্তর দাও। তো এখানে বলেছে এ ও বি দুটি কলেজের মোট ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত কত? তো ফার্স্টে আমাদের কি এ আর বি কলেজের ছাত্রছাত্রী অনুপাতটা আমাদের বের করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো এ কলেজ এর ছাত্র, মানে এ কলেজের শিক্ষার্থী কত? শিক্ষার্থী, এটা আমি বের করে নিই। 1800-র মধ্যে এখানে বলে দেওয়া আছে 20% শিক্ষার্থী, তো 20% বের করতে হলে এখান থেকে আসবে 18 ইন্টু 2 মানে 360 হচ্ছে এ কলেজের শিক্ষার্থী। তো আর বি কলেজের শিক্ষার্থী কত আসছে? 1800 ইন্টু এখানে 18%। ঠিক আছে, তো এটা আমাদের আসছে 18 ইন্টু 18 মানে 324 জন হচ্ছে বি কলেজের শিক্ষার্থী। এবারে বলেছে এ আর এ এ বি কলেজের হচ্ছে ছাত্র আর এ বি কলেজের ছাত্রী, এদের অনুপাতটা বের করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে 360 ইন্টু এখানে 9:4 ছাত্র বলে দেওয়া আছে এ কলেজে, তাহলে 4/9 প্লাস 324-এর মধ্যে দেখো 3:1 ছাত্র বলে দেওয়া বি কলেজে, তাহলে 1/3 এটা আসলো। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখো কি আসবে, ইস টু এখানে লিখতে পারো যে 360 ইন্টু এখানে আসবে 5 হচ্ছে ছাত্রী, তাহলে 5/9 প্লাস 324-এর মধ্যে বলে দেওয়া আছে 3:2 হচ্ছে ছাত্রী, তাহলে সেটা আসলো। এবারে আমাদের 9 দিয়ে কাটা যাচ্ছে, 9 দিয়ে কাটলে এখানে 40 আসলো। আচ্ছা, এটা যদি 3 দিয়ে কেটে দিই, তাহলে 3 1 3 0 8 এটা আসলো। তারপরে 9 দিয়ে কাটলে এখানে 40 আসলো, আর 3 দিয়ে এটা 324-কে কাটলে এখানে 108 আসলো। তাহলে কি হচ্ছে? 4 4 16 মানে 160 প্লাস 108 ইস টু এখানে আসছে 200 প্লাস এখানে আসবে হচ্ছে কত? 216 আসলো। ঠিক আছে, তাহলে এটা আমি এই জায়গাটা লিখছি একটু, মানে এখানে আসছে হচ্ছে 268 ইস টু এখানে আসবে 416। ঠিক আছে, তাহলে যদি 8 দিয়ে কাটি, 8 দিয়ে না 4 দিয়ে কাটো, তাহলে 4 দিয়ে কাটলে 4 ছক 24, আর আবার হচ্ছে কত? 4 7 28। ঠিক আছে, 4 দিয়ে এটাকে কাটলে কত আসছে? 4 1 4 0 4 4 16, তাহলে 67:104, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 80 দাগের কোশ্চেনে বলছে আশিস সকাল 10:25 আগে বাড়ি থেকে বেরিয়ে 47 মিনিট হেঁটে স্টেশনে পৌঁছে জানতে পারলো 17 মিনিট আগে ট্রেন ছেড়ে চলে গেছে। ট্রেনটি কখন স্টেশন ছেড়েছিল? তো দেখো আশিস আশিস বাড়ির থেকে বেরিয়েছে কখন? 10:25 আগে বাড়ি থেকে বেরিয়েছে, তাই তো? তার মানে সে বেরিয়েছে হচ্ছে 9:35 বেরিয়েছে, 35 মিনিটে। ঠিক আছে, বাড়ি থেকে বেরিয়েছে। আচ্ছা, এবারে বলছে সে
47 মিনিট হেঁটেছে, তাহলে সে স্টেশনে পৌঁছেছে কখন? আশিস স্টেশনে পৌঁছায় হচ্ছে 9:35 মিনিট, প্লাস এখানে আসবে 47 মিনিট, ঠিক আছে? আর ট্রেনটা স্টেশন ছেড়েছে কটার সময়? স্টেশন ছেড়েছে মানে সে যখন স্টেশনে পৌঁছেছে তখন মানে ট্রেনটা অলরেডি ছেড়ে গিয়েছে, 17 মিনিট হয়েছে। তাহলে এটার থেকে আমি যদি বিয়োগ করে দিই, তাহলে 47 থেকে আমি 17 বিয়োগ করে দিলাম, তাহলে কি 9:35 মিনিট, প্লাস এখানে যদি আমি 47 থেকে 17 মিনিট বিয়োগ করে দিই, তাহলে আসবে হচ্ছে 30 মিনিট। তাহলে এখানে যোগ করলে আসছে 10:05 মিনিটে ট্রেনটা ছেড়ে চলে গিয়েছে, ঠিক আছে? তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 81 দাগের কোশ্চেনে কি বলছে, যদি 2 এবং 5 একটি দ্বিঘাত সমীকরণের বীজ হয়, তাহলে দ্বিঘাত সমীকরণটি হলো কোনটা? তো এখানে বীজ বলেছে মানে কি, আমরা কি জানি, x-2 × x-5, এটা করলে কিন্তু আমরা ইকুয়ালস টু 0, এটা করলে কিন্তু আমরা সেই ইকুয়েশনটা পেয়ে যাব, যে ইকুয়েশনের 2 আর 5 এই দুটোই হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজ। তাহলে যদি দ্বিঘাত সমীকরণটা বের করতে চাই, তাহলে আসবে হচ্ছে x² - 2x - 5x + 10 = 0। তাহলে এখান থেকে আসছে x² - 7x + 10 = 0। তো এখানে সঠিক অ্যান্সারটা আসবে ডি, ঠিক আছে? তো এইটা যদি আবার ভাঙো, তো আবার এটা চলে আসবে, তখন আমরা সেখান থেকে x এর মান 2 আর x এর মান 5 পেয়ে যাবো। নেক্সট 83 দাগের কোশ্চেনে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো y³ - x y² - x² y + x³ তো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কি আসবে দেখো, এখানে y² আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে আসছে y - x, আর এখান থেকে আবার x² কমন নিয়ে নিলাম, -x² কমন নিলে এখানে y - x আসলো। তাহলে y - x, আর এখান থেকে আসছে y² - x²। তাহলে y - x আসলো, আর এখান থেকে যদি আবার a² - b² সূত্রে ভেঙে দিই, তাহলে y - x আর y + x, তাহলে এখান থেকে y - x তার হোল স্কোয়ার ইন্টু y + x, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে এ দাগের অপশনটা সঠিক। নেক্সট 85 দাগের কোশ্চেনে বলছে 6টা থেকে 7টার মধ্যে কখন 10 ডিগ্রি ব্যবধান হবে? তো যখন এরকম বলে দেওয়া থাকবে 6টা থেকে 7টার মধ্যে, তো অবশ্যই কিন্তু এই প্রথম যেটা মানে 6টা বাজার পরে কত মিনিট হবে সেইটা আমাদের বের করতে হবে। তো তার জন্য আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে 2/11 a1 ± a2। তো a1 মানে কি? a1 মানে হচ্ছে ছোট সংখ্যা, মানে এই 6 আর 7 এর মধ্যে, মানে 6টা এবং 7টার মধ্যে ছোট সংখ্যাটা কত? নিশ্চয়ই 6 হবে। তো ছোট সংখ্যা ইন্টু 30, ঠিক আছে? আর a2 মানে হচ্ছে প্রদত্ত কোণ। তো এখান থেকে আমরা প্রথমে প্লাসটা বের করবো, তাহলে 2/11 এখানে আসছে, এখানে 6 আসলো, 6 ইন্টু 30 প্লাস প্লাস হচ্ছে 10, প্রদত্ত কোণ 10 দেওয়া আছে, আর আরেকটা আসবে হচ্ছে 2/11 6 ইন্টু 30 -10, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা বের করি, 2/11 ইন্টু এখানে 180 প্লাস 10 মানে 190, আর এখান থেকে কি আসছে 2/11 180 - 10 মানে 170/11, ঠিক আছে? তাহলে এখান থেকে আসছে 380/11, আর এটা আসছে, সরি এটা দুবার 11 লেখা হয়ে গিয়েছে, তাহলে এখানে আসবে হচ্ছে 340/11। তাহলে এখান থেকে আমাদের কি আসছে, 3×11 33, 50 আসলো, মানে 4×11 44, ঠিক আছে? 44 আসলো, আর 6/11 তো কোথাও আছে? নেই এখানে, তার মানে এটা হচ্ছে না আমাদের। এইটা দেখো এখান থেকে কি আসছে, 3×11 33, মানে 330 চলে আসলো, 30 দিয়ে যদি গুণ করি 11কে, তাহলে 330 চলে আসলো, আর পড়ে থাকছে কি 10, তাহলে 10/11 আমাদের কোথায় আছে? ডি দাগের অপশানে আছে। তাহলে 6টা 30 মিনিট 30 পূর্ণ 10/11 মিনিট। তো ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 88 দাগের কোশ্চেনে বলছে একটি বইতে পেজের সংখ্যা 1275, বইটিতে মোট পেজ নম্বর লিখতে কতগুলি ডিজিট বা অঙ্ক ব্যবহার করা হয়েছে? তো এক অঙ্কের এক অঙ্কের সংখ্যা কতগুলো আছে? এটা আসবে হচ্ছে 1 থেকে 9 অবধি। তো এটা হচ্ছে 9টা অঙ্ক আছে, মানে 9টা সংখ্যা আছে, আর প্রত্যেকটায় একটা করে অঙ্ক আছে। তাহলে 9 ইন্টু 1 মানে 9টি অঙ্ক আমরা পেলাম। তারপরে দেখো আবার 10 থেকে 99 মানে দুই অঙ্কের সংখ্যা কতগুলো আছে? যেহেতু অলরেডি আমাদের 9টা হয়ে গিয়েছে প্রথম 9টা, তাহলে পড়ে আছে আর 90টা। 10 থেকে 99 মানে 90টা সংখ্যা আছে। তো এখানে প্রত্যেকটাই দুটো করে অঙ্ক আছে, তাহলে 90 ইন্টু 2 মানে 180টি অঙ্ক পেলাম আমরা। আবার এখান থেকে দেখো, যদি 100 থেকে 999 অবধি দেখি,
তাহলে 3 অঙ্কের সংখ্যা কতগুলো আছে? 900টা। 900 ইন্টু 3 যদি করি, এখানে আসবে 2700টি। আবার দেখো, এবার 4 অঙ্কের সংখ্যা, তো এখানে বলে দেওয়া আছে 1275টি পেজ আছে। তার মানে এখান থেকে 1000 থেকে শুরু হবে, 1000 থেকে 1275টি, মানে এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? এর মধ্যে 276টি সংখ্যা আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। তাহলে 276 ইন্টু যদি 4 করি, তাহলে এখানে আসছে 800 প্লাস 4×7 = 28, মানে 280, আর 4×4 = 24। যদি যোগ করি, এখানে আসবে 1104, ঠিক আছে, 1104 আসলো। এবারে এটা যোগ করো, তাহলে 1104, তারপরে 2700, তারপরে 180 আর 9 যোগ করলে এখানে 13-র 1, হাতে 1, এখানে 9 আসলো, 8 আর 1-এ 9 আসলো, আর এখান থেকে এটা 9 আসলো, আর এটা 3, তাহলে 3993। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট, 92 দাগের কোশ্চেনে বলছে দুটি সংখ্যার লসাগু হলো তাদের গসাগুর 10 গুণ, এবং লসাগু ও গসাগুর যোগফল 451। যদি সংখ্যাটির যোগফল, মানে সংখ্যাগুলির যোগফল 287 হয়, তাহলে দুটি সংখ্যার মধ্যে একটি হলো কত? তো যদি ধরি গসাগু এক্স, তাহলে লসাগু কি আসবে? লসাগু হচ্ছে 10 ইন্টু এক্স। এবারে বলেছে লসাগু আর গসাগুর মধ্যে যোগফল, মানে এক্স প্লাস 10x, বলেছে 451। তাহলে 11x আসছে কত? 451। তাহলে এক্স আমাদের কত আসবে, মানে গসাগু কত আসবে? 4×11 = 44, আর 11×1 = 11। তাহলে আমাদের গসাগু পেয়ে গেলাম, ঠিক আছে, গসাগু পেয়ে গেলাম। আর লসাগু তাহলে কত আসছে? লসাগু আসছে 10x, মানে এখানে 41 ইন্টু 10 এটা আসবে। আচ্ছা, এই 10টাকে যদি আমি ভেঙে লিখি, মানে 41 তো আর ভাঙা যাবে না, এটা তো প্রাইম নাম্বার, ঠিক আছে। তো যদি 10কে যদি ভেঙে লিখি, তাহলে আমরা একটা পাচ্ছি 2, আর একটা পাচ্ছি 5। তাহলে এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাব। তো তো এটাই হচ্ছে আমাদের, এরা কিন্তু নিজেদের মধ্যে আবার প্রাইম, একে অপরের কিন্তু প্রাইম, ঠিক আছে। তাহলে তাহলে 2-এর সঙ্গে যদি 41 গুণ করি, তাহলে একটা সংখ্যা আসবে হচ্ছে 82, আর 5-এর সঙ্গে যদি 41 গুণ করি, তাহলে আরেকটা সংখ্যা আসবে হচ্ছে 205, ঠিক আছে। তো দেখো, এইটা আবার যদি যোগ করে দেখো, 205 প্লাস 82 বিয়োগ করলে কিন্তু আসছে 287, মানে এইটার সঙ্গে কিন্তু সমান চলে আসছে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 82, আর 205 যেহেতু দেওয়া নেই, যে কোনো একটা বের করতে বলেছে, তাহলে আমরা এই দাগের অপশনটা সঠিক ধরতে পারি। নেক্সট, 96 দাগের কোশ্চেনে বলছে যদি একটি রাশিতত্ত্বের গড় এবং সংখ্যাগুরুর মান যথাক্রমে 5 এবং 8, তাহলে প্রাসঙ্গিক স্থূল সূত্র ব্যবহার করে একটি রাশিতত্ত্বের মধ্যমা নির্ণয় করুন। তো আমাদের সূত্র জানা আছে কি? সংখ্যাগুরু মান ইকুয়ালস টু 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়। তার মানে ইংলিশে যদি লিখি, মড ইকুয়ালস টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মড কত বলে দেওয়া, সংখ্যাগুরু বলে দেওয়া হচ্ছে 8, আর এখানে গড় বলে দেওয়া আছে 2 ইন্টু গড় মানে 5 বলে দেওয়া। তাহলে আমাদের মধ্যমা বের করতে বলেছে, বা মিডিয়ান বের করতে বলেছে। তাহলে মিডিয়ান এমডি লিখছি, জাস্ট আর কিছু লিখছি না, এমডি লিখছি। তাহলে এখান দিয়ে আসছে কত? 3m ইকুয়ালস টু 8 প্লাস 10। তাহলে m ইকুয়ালস টু আসছে 18/3, মানে 6। তাহলে মিডিয়ান কত হবে? 6। তাহলে এই দাগের অপশন সঠিক। তো আজকে আমাদের এটাই লাস্ট কোশ্চেন ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।